हेलो स्टूडेंट्स वेलकम टू एडुकेशन हब। आज के क्लास 10th एसएसटी যে চ্যাপ্টারটা আমার চলছে দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম ইন ইউরোপ, সেই চ্যাপ্টারের আজকে যে পার্টটা করাবো সেটা হচ্ছে ইটালিয়ান ইউনিফিকেশন। কিভাবে ইটালি তার ইউনিফিকেশনটা কমপ্লিট করলো সেটা নিয়েই আমি এই পুরো ভিডিওটা কভার করছি। তো চলো আর দেরি না করে আমরা ইটালি ইউনিফিকেশন শুরু করে দিই। Italy unified. Like Germany, Italy too had a long history of political fragmentation. Italians were scattered over several dynastic states as well as the multinational Habsburg Empire. During the middle class of the 19th century, Italy was divided into 7 states. শোনো, ব্যাপারটা হচ্ছে ইটালি কিন্তু জার্মানির মতোই, জার্মানরা যেমন অনেক চেষ্টা করে বা অনেক বছর ধরে কিন্তু এই ইয়েটা পেয়েছিল, ইউনিফিকেশনটা তৈরি করতে পেরেছিল, সেরকম ইটালিও কিন্তু প্রচুর টাইম নিয়েছিল। তো এই যে ইটালিও কিন্তু সেই সময় ছিল, সমস্ত পুরো ইটালি যে দেশটা আজকে তোমরা দেখছো সেরকম ছিল না। এটা কিন্তু টুকরো টুকরো আলাদা আলাদা একটা রাজ্য ছিল এবং সবকটা রাজ্যে কিন্তু কোনো না কোনো এম্পায়ার সেখানে অকুপাইড করে বসেছিল। কোনো ইউনিটি বলে কিছু ছিল না, কোনো নেশন স্টেট বলে কিছু ছিল না। এখানে দেখো লেখাই আছে যে ইটালি ওয়াজ ডিভাইডেড ইন্টু 7 states, 7টা ভাগে ভাগ ছিল, অফ which one only one Sardinia Piedmont, এটা একটা পয়েন্ট যে Sardinia Piedmont was ruled an Italian princely house। একমাত্র Sardinia Piedmont যে এলাকাটা ছিল সেটাই শুধুমাত্র ইটালিয়ান যে রাজরাজাদের বংশ ছিল তাদের দ্বারা রুল ওভার হতো। এছাড়া যে ভাগগুলো ছিল যেমন নর্থ was ruled under Austrian Habsburg, মানে পুরো অস্ট্রিয়ান হ্যাবসবার্গ দিয়ে অকুপাইড ছিল। Center ruled by the Pope and the southern regions were under the domination of the Bourbon King of Spain। তাহলে দেখতেই পাচ্ছ চার পাঁচটা ভাগ নিয়ে এখানে বলা আছে, 7খানা ডিভিশন ছিল, তার মধ্যে একটা পার্টেই শুধুমাত্র ইটালিয়ান যে প্রিন্সলে স্টেটস বা প্রিন্সলে হাউস তারাই রাজত্ব করতো, বাকি যে এলাকাগুলো ছিল সেগুলো কিন্তু কোনো না কোনো বাইরের শক্তি বা কোনো না কোনো এম্পায়ার দ্বারা অকুপাইড ছিল। Even the Italian language had not acquired one common form and still had many regional and local variations. বিভিন্ন রিজিওনাল এবং লোকাল ভেরিয়েশনসও ছিল। During the 1830 সালে 1830, Joseph Mazzini had sought to put together coherent program for a unitary Italian republic। ব্যাপারটা হচ্ছে যে জোসেফ মেজিনি কিন্তু অনেক আগেই এই ইটালিকে একসাথে করার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন, কারণ আমরা আগেও দেখেছি যে হি ওয়াজ লাইক অ্যান ইটালিয়ান রেভলিউশনারিজ। তো উনি ছিলেন এমন একজন রেভলিউশনারি যে কিনা রেভলিউশন করতে চেয়েছিল, মোনার্কিক্যাল সিস্টেমটাকে দূর করে পুরো ইটালিকে একটা গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছিল, কিন্তু সে ঠিকমতো করতে পারেনি। হি ওয়াজ ফেইলড। হি হ্যাড অলসো ফর্মড এ সিক্রেট সোসাইটি, যেগুলো আমরা আগেও পড়েছি, ইয়াং ইটালি অ্যান্ড ইয়াং বার্নে। হি হ্যাড অলসো ফর্মড সিক্রেট সোসাইটি কল্ড ইয়াং ইটালি ফর দ্য ডিসেমিনেশন অফ হিজ গোলস। সে তার সিক্রেট সোসাইটির মাধ্যমে সে তার গোলটাকে প্রচার করার চেষ্টা করেছিল। ডিসেমিনেশন কথাটা মানে হচ্ছে একটা স্প্রেড করা বা প্রচার করা বা অ্যানাউন্স করার চেষ্টা করেছিল যে দেশটাকে কিভাবে একসাথে করা যায় বা ইউনাইটেড করা যায়। দ্য ফেলিয়ার অফ দ্য রেভলিউশনারি আপরাইজিং বোথ in 1831 and 1848 meant the mantle now fell on Sardinia Piedmont under its ruler King Victor Emmanuel II to unify the Italian states through war. In the eyes of the ruling elites of the region, a unified Italy offered them the possibility of economic development and political dominance। এখানে বলতে চাইলো যেহেতু জোসেফ ম্যাজিনি পুরোপুরি ফেইল্ড হয়ে গেছিল, তার যে মিশনটা ছিল সেটা ফেইল্ড হয়ে গেছিল, তাই জন্য এই ইউনিটি করার বা ইউনাইটেড করার বা নেশন স্টেট করার, ইটালি নেশন স্টেট করার দায়িত্বভার এসে পড়েছিল একমাত্র রাজা যে কিনা ভিক্টর ইম্যানুয়েল II তার উপরে। কিন্তু এইটুকু মনে রাখবে যে রাজার উপরে আসা মানে কি, রাজা তো আর নিজে করবে না, রাজার যে মন্ত্রী থাকবে, যার যে প্রাইম মিনিস্টার থাকবে তাদের উপর এই ভারটা আসবে, সেটাই পরের পার্টে আমরা দেখব। চিফ মিনিস্টার ক্যাভর, এগুলো একটা পয়েন্ট হবে কিন্তু। চিফ মিনিস্টার ক্যাভর হ্যাড লেড দ্য মুভমেন্ট টু ইউনিফাই দ্য রিজিয়নস অফ ইটালি ওয়াজ নিদার আ রেভলিউশনারি নর আ ডেমোক্রেট। তাহলে ক্যাভর ছিল ওর এমন একজন হেল্পার, সে না ছিল একজন বিশাল রেভলিউশনারি, না ছিল একেবারে ডেমোক্র্যাট, মানে না সে বিশাল কিছু চেঞ্জ চেয়েছিল বা না সে একটা ডেমোক্রেসিকে আনতে চেয়েছিল, বাট
সেও তাকে হেল্প করেছিল। লাইক মেনি আদার ওয়েলদি অ্যান্ড এডুকেটেড মেম্বার্স অফ দ্য ইটালিয়ান এলাইট হি স্পোক ফ্রেঞ্চ মাচ বেটার দ্যান হি ডিড ইটালিয়ান। সেও কিন্তু ফ্রেঞ্চ ভাষাটাকেই বেছে নিয়েছিল বা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো, কারণ তার সুপ্রিকেস তার যে একটা এলাইট, তার যে একটা রিচ ক্লাস এলাইট ছিল, সেই আভিজাত্যটাকে বজায় রাখার জন্য। থ্রু ট্র্যাক্টফুল, এটা হচ্ছে ও যেটা করেছিল, মানে চিফ মিনিস্টার ক্যাভর যেটা করেছিল সেটা হচ্ছে থ্রু আ ট্যাক্টফুল ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স উইথ ফ্রান্স ইঞ্জিনিয়ার্ড বাই ক্যাভর সার্টেনিয়া পিয়েডমন্ট সাকসেসেড ইন ডিফিটিং দ্য অস্ট্রিয়ান ফোর্সেস ইন 1859। তাহলে আমরা আগেই দেখেছিলাম যে একটা অস্ট্রিয়ান ফোর্স দিয়ে একটা এলাকা কভার্ড করা ছিল, কলোনাইজড করা ছিল। তো উনি কী করলো, যে ক্যাভর কী করলো, ফ্রান্সের সাথে হাত মিলিয়ে ওই এলাকাটাকে ফ্রি করার চেষ্টা করলো। নেক্সট হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার ট্রুপস আ লার্জ number of armed volunteers under the leadership of Joseph Garibaldi joined the fray। এবার নেক্সট যে নেতার নাম আসছে তার নাম হচ্ছে জোসেফ গ্যারিবল্ডি। এবার ওর কি ভূমিকা ছিল, ওর কি কন্ট্রিবিউশন ছিল এই ইটালিয়ান ইউনিফিকেশনে, সেটা এবার আমরা দেখব। ও কি করেছিল না, in 1836 they marched into South Italy and the kingdom of the Two Sicilies and succeeded the winning the support and the local peasant in order to drive out the Spanish rulers। তাহলে ওর দিক থেকে ও কি ভূমিকা ছিল না, যে স্প্যানিশ রুলারের আন্ডারে ছিল, বারবান কিং এর আন্ডারে ছিল, সেই এলাকাটাকে ও ফ্রি করেছিল। কে না, গ্যারিবল্ডি। তাহলে এখানে পরপর কতজনের নাম আমরা পেলাম। প্রথমে জোসেফ মেজিনি, যে কিনা ফেইল্ড হয়ে গেছিল, তারপর পুরো দায়িত্বভার এসেছিল ভিক্টর ইমানুয়েল টু এর হাতে। ভিক্টর ইমানুয়েল টু এর সাথে যে মেনলি যে তার মন্ত্রী ছিল সে ছিল ক্যাভর। সে কি করেছিল না, ট্যাক্টফুল একটা ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স গঠন করে সে কিন্তু ফ্রান্সের সাথে হাত মিলিয়ে সে কিন্তু অস্ট্রিয়ান ফোর্সকে দূর করতে পেরেছিল। এবং থার্ড ওয়ান যে গ্যারিবল্ডি, সে কি করেছিল, সে বারবান যে ডাইনেস্টি পুরো এলাকাটাকে যে এলাকাটাকে ইটালির কভার করে রেখেছিল সেটাকে মুক্তি দিয়েছিল। তাহলে তিনজনের নাম কিন্তু আমরা 3 থেকে 4 জনের নাম আমরা অলরেডি পেয়ে গেলাম। ইন 1861 আলটিমেটলি কিন্তু এটা ইউনিফাইড হলো। In 1861 Victor Emmanuel II was proclaimed King of United Italy। তাহলে আলটিমেটলি 1861 কিন্তু ভিক্টর ইমানুয়েল II যে কিনা একটা রাজা হয়ে গেল এবং প্রত্যেকটা যে আলাদা আলাদা টুকরো ছিল সেটা পুরোটা ইউনাইটেড হয়ে গেল। However, much of the Italian population, among whom rates of literacy were very high, remained blissfully unaware of liberal nationalist ideology। মানে বলতে চাইলো ইটালি বেশিরভাগ লোকই কিন্তু আনঅ্যাওয়ার ছিল, মানে ব্যাপারটা সম্পর্কে তারা অজানাই ছিল যে ইটালি অলরেডি ইউনাইটেড হয়ে গেছে এবং এত বড় যুদ্ধের পর সব কিছু কিন্তু সর্ট আউট হয়ে গেছে। সেটা কিন্তু সাধারণ যে জনগণ, যেটা মেজরিটি থাকে, তারা কিছু জানতেই পারলো না। দ্য peasants masses who had supported Garibaldi in southern Italy had never heard of Italia and believed that La Italia was Victor Emmanuel's wife। এই লাইনটা খুবই একটা মজাদার লাইন, যেখানে বলেছে যে যারা পিজেন্ট ছিল তারা কিছু জানতেই পারলো না প্রত্যেকের যে কন্ট্রিবিউশন, যে কতটা পরিশ্রমের পর বা কতটা হার্ডওয়ার্কের পরে এই ইটালি ইউনিফাইড হয়েছিল। ওরা বরং একটা ভুল ধারণা ছিল যে লা ইটালিয়া বা ইটালিয়া যে ওয়ার্ডটা ছিল, যেটা ছিল ওদের মেন দেশের নাম, সেটা ওরা জানতো যে লা ইটালিয়া বলে কোনো ওয়ার্ড বা সেটার মিনিং হিসেবে তারা জানতো ভিক্টর ইমানুয়েলস ওয়াইফের নাম। তো কতটা বোকা তারা ছিল। এখানেই তাহলে ইটালিয়ান ইউনিফিকেশনটা এখানে শেষ হচ্ছে। তাহলে এখানে আমরা 4 জনের ভূমিকা পরপর পেলাম। প্রথমে হচ্ছে জোসেফ ম্যাজিনি, যে ছিল যার মিশনটা ফেল হয়ে গেছিল। নেক্সট ওয়ান হচ্ছে ভিক্টর ইমানুয়েল II। তারপর থার্ড যে নামটা আসবে সে হচ্ছে ক্যাভর, চিফ মিনিস্টার ক্যাভর। ফোর্থ যে নামটা আসবে সে তার নাম হচ্ছে জোসেফ গ্যারিবল্ডি। তো 4 জনের এখানে ভূমিকা পুরোপুরি এখানে আমরা দেখতে পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমি পরের পোর্শনটা নিয়ে আসবো।